এই এই সিরিজের শেষ প্রশ্ন আমার খুব জানার কৌতূহল, মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে বাংলাদেশের গণতন্ত্রের ব্যাপারে এত সিরিয়াস কেন? মানে বাংলাদেশে গণতন্ত্র অনেক ভালো গণতন্ত্র হইলে তাদের কি সুবিধা? ইব্রাহিম, আপনার কাছে কি মনে হয়, আপনি সহ আপনার যারা মিত্র আছেন, মানে বড় মিত্র বিএনপি সহ আর অন্যান্যরা, তারা কি খুব বেশি পরিমাণে বিদেশি শক্তিগুলির উপর, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন এর উপর নির্ভর করছেন কিনা আপনাদের দাবি আদায় করার ক্ষেত্রে? না, এটা যতটুকু আমি তো বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের একজন শরিক। আমাদের জোটের নাম 12 দলীয় জোট, আমার সেটার মুখপাত্র। আমরা 12 দলীয় জোট হিসাবে বিএনপির সঙ্গে যত কথাবার্তা বলেছি বা যতটুকু যোগাযোগ আছে, আমাদের মূল্যায়নে বিএনপি বিদেশি শক্তির উপরে বা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে অতিমাত্রায় নির্ভরশীল হচ্ছেন না, এরকম কোন লক্ষণ আমরা পাচ্ছি না। তবে ঘটনাটা দাঁড়াচ্ছে অল্প মাত্রায়, মানে মাঝারি মাত্রায়, অতিমাত্রা না হলেও। আপনার শব্দটা আমি ধার করে নিচ্ছি, অল্প মাত্রায়। আচ্ছা, আমি ধার করে নিলাম অল্প মাত্রায়, লিমিটেড। ওকে। এর কারণটা হচ্ছে, এটা আই মাস্ট কোয়ালিফাই মাই স্টেটমেন্ট, সেটা হলো এট দিস মোমেন্ট অফ টাইম, beginning from Prime Minister Sheikh Hasina, all political parties and workers are involved in communication with foreign governments, foreign countries, foreign intelligence agencies. এবং সেখানে কে কোন দল বা কোন নেতা কার উপর কতটুকু নির্ভর করছেন, কার কাছে কি তদবির করছেন, এটা বাংলাদেশের মানুষের কাছে পুরোপুরি না হলেও আংশিকভাবে নিশ্চয়ই স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট তারা দেখতে পাচ্ছেন। ট্রান্সপারেন্ট শব্দটা না বললেও বলবো, অনুমান করা যাচ্ছে অন্তত পক্ষে এটুকু বলবো। নাইদার দি রুলিং পার্টিকে কোনো মতেই দায় মুক্তি দেওয়া যাবে না যে তারা কারোর সঙ্গে যোগাযোগ করছে না বা কারোর উপর নির্ভর করছে না। বিএনপিকে আপনি দায় মুক্তি দিতে পারবেন না যে তারা কারোর উপর যোগাযোগ করছে না বা নির্ভর করছে না। কেউ না কেউ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করছে, ইন্ডিয়ার উপর নির্ভর করছে, চায়নার সঙ্গে যোগাযোগ করছে, চায়নার উপর নির্ভর করছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করছে, তাদের উপর নির্ভর করছে। শব্দটা কিন্তু এতটুকু, আপনার ভাষাটাই ধার করেছি, অল্প মাত্রায়। এখন আরেকজন কিন্তু বেশি মাত্রায় হতে পারে, আই ডোন্ট নো। ওকে, এটা আলোচনায় যদি আপনি আনেন তখন বলা যাবে। জানাল ইব্রাহিম, এই সিরিজের শেষ প্রশ্ন আমার খুব জানার কৌতূহল, মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে বাংলাদেশের গণতন্ত্রের ব্যাপারে এত সিরিয়াস কেন? মানে বাংলাদেশে গণতন্ত্র অনেক ভালো গণতন্ত্র হইলে তাদের কি সুবিধা? ভালো নির্বাচন হইলে কি সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্র? ওকে, আপনাকে যদি উল্টা প্রশ্ন কেউ করে কোন সময়, আজকে তার করে, আমি অন্তত করে আপনার সময়টা আমার অনুকূলে নিব না, যে না হইলে কি অসুবিধা, অর্থাৎ কিনা এখন থেকে যে প্রশ্ন আপনি করেছেন, যদি জনগণ কর্তৃক নির্বাচিত একটি সরকার উন্মুক্ত, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে একটি পার্লামেন্ট গঠিত হয়, একটি সরকার গঠিত হয়, তাহলে তারা যে ডিসিশনটা নেয় সেই ডিসিশনটাকে একপেশে বলা যায় না, পার্টিজান বলা যায় না, বলা যায় এই ডিসিশন জনগণের মতামতকে প্রতিফলন করে। আর যদি ওই নির্বাচনটা অস্বচ্ছ হয়, রাতের বেলার হয়, দিনের বেলা হয়, অস্বচ্ছভাবে ভোট ডাকাতির মাধ্যমে, তাহলে ওই নির্বাচিত প্রতিনিধিগণকে জেনুইন প্রতিনিধি বলা যায় না। এই বিতর্কটা লম্বা, বাংলাদেশের সুপ্রিম কোর্ট এটা ফয়সালা করতে পারবে কিনা জানি না, কিন্তু আমি এতটুকু বললাম, ইফ ইউ মিস্টার খালেদ মহিউদ্দিন ইজ জেনুইনলি ইলেক্টেড অ্যাজ এন এমপি, আপনার গলার কণ্ঠটা হবে, আপনার গলার কণ্ঠটা শক্তিশালী হবে, কোনো পশ্চাৎপদ হবে না। না জালাল ইব্রাহিম, এই ব্যাপারটা তো আমি একদম, মানে আপনার সাথে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। আমার প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কি সুবিধা একটা শক্তিশালী সজল কণ্ঠের জেনারেল ইব্রাহিম পার্লামেন্টের মেম্বার হইলে? এর কারণ হলো তারা আশা করছে স্বচ্ছ সুন্দর নির্বাচনের মাধ্যমে কিছু জেনুইন পলিটিক্যাল লিডার্স, দোজ হু রিপ্রেজেন্ট দ্য ফিলিংস অফ দ্য পিপল, তারা হয়তো নির্বাচিত হয়ে আসবে, তারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, সুন্দর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারবে। এই মুহূর্তে আমেরিকা লাগবে না, ইউ ডোন্ট হ্যাভ টু বি এ পিএইচডি হোল্ডার টু ডিসাইড। বাংলাদেশ এই মুহূর্তে সঠিক রেলপথের উপরে নাই, কিছু না কিছু জায়গায় ডেভিয়েশন আছে। এটাতে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ডেমোক্রেটিক ওয়ার্ল্ডকে প্রতিনিধিত্ব করে, মার্কিন যুক্তরাষ্ট্র চাইবেই যে তাদের মতো করে জনগণকে নিয়ে একটা সরকার গঠিত হোক। আর যদি নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয় কোন ধরনের নির্বাচন তুমি চাও, তো সেটা তারটাই বলবে, ইট ইজ এ কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ এ কম্পিটিশন। তো ন্যাচারালি এই প্রসঙ্গে আসলে আমার এই প্রসঙ্গের শেষ প্রশ্ন, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে যে সর্বশেষ হস্তক্ষেপ, আমরা যদি পাকিস্তানের ইমরান খানের ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে কি একই নোশন মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল যে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে নিতে সাহায্য করা, জনগণকে একটি শক্তিশালী গণতান্ত্রিক করা, মানে সেরকমই ছিল? আমি আপনাকে একটা খুবই স্বচ্ছ উত্তর দেই, এতে কেউ না কেউ বেজার হইতে পারে, কেউ না কেউ বেজার নাও হইতে পারে। সেই উত্তরটা হলো, প্রত্যেকটা মেজর পাওয়ার অফ দি ওয়ার্ল্ড ইনক্লুডিং ইউএসএ, তাদের একটা ভূ রাজনৈতিক স্বার্থ বঙ্গোপসাগরে, বাংলাদেশে, দক্ষিণ এশিয়ায় জড়িত আছে। রাইট, এটা আপনি অস্বীকার কোনো মতেই করতে পারবেন না। এই ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য, আমাকে কাট করবেন না ইন দ্য মিডল, টেক 3 মিনিটস ফর মি। এই ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য এবং প্রমোট করার জন্য চায়না নামক কিছু সুপার পাওয়ার
মিয়ানমারের রাখাইন প্রদেশে এসে 10 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের গাড়ি চাপাই দিছে এবং তার সঙ্গে সহযোগিতা করেছে আমাদের প্রতিবেশী ইন্ডিয়া। আপনি 5 বছর আগে তাদের প্রধানমন্ত্রী বা তাদের রাষ্ট্রপতিদের বক্তব্যটাও খেয়াল করেন, নাম্বার 1। এখন নাম্বার 2, আমেরিকা বিগে সুপার পাওয়ার মেসে যে আমার স্বার্থটা জলাঞ্জলি দিল, চায়নাটা দেখলা, ইন্ডিয়াটা দেখলা, আমারটা কই গেল। এখন আমেরিকা ওয়ান্টস এ ডমিনেশন ইন দি ইন্ডো প্যাসিফিক এরিয়া। এখন আমেরিকা যদি বলে এমন একটি সরকার বাংলাদেশে আসুক যারা আমাদের সঙ্গে সহযোগিতা করবে, আমাদের দৃষ্টিভঙ্গিটা শেয়ার করবে, এটাতে আমেরিকাকে আপনি গালি দিতে পারেন না, কারণ পৃথিবীর সবাই তো যার যারটা দেখছে, খালি বাংলাদেশ দেখতে ব্যর্থ হচ্ছে। ওকে আমরা ওকে ওকে আমার মনে হয় আপনার উত্তর আমি পরিষ্কার। আমারটা দেখতে পাচ্ছি না।